গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি সাদাত হোসেনের আমার আর কোথাও যাওয়ার নেই। আজ থাকছে তৃতীয় পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রতন দাঁড়িয়ে আছে লঞ্চ ঘাটে। লঞ্চ এখনো আসেনি, তবে লঞ্চের ভেপুর আওয়াজ শোনা যাচ্ছে। দোতলা বিরাট লঞ্চ দেখে রতনের ভয় ভয় লাগে। কি বিকট শব্দে ভেপু বাজায়, তবু সে প্রতিদিন সন্ধ্যায় লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে তা শুধু সেই জানে। এই কথা সে কাউকে বলে না, মাকে না, বুকেও না। তবে আজ মনে হচ্ছে তার বিশেষ কোনো পরিকল্পনা আছে। তার সাথে এসেছে কালু। কালু রতনের হাত ধরে দাঁড়িয়ে আছে। লঞ্চের নাম এমভি রাজধানী। এই লঞ্চ খুব ভোরে ঢাকা থেকে আসে। বিরামপুর ঘাটে 10 মিনিটের জন্য থামে, তারপর চলে যায় টর্কি বন্দরে। দূরে নদীর বাঁকে লঞ্চের ধবধবে সাদা শরীর উঁকে দেয়। রতন একবার দেখে, তারপর আবার কালুর দিকে তাকায়। কালুর মুখে বিড়ি, সে গলগল করে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে। লঞ্চটা দ্রুত কাছে চলে এসেছে। রতন কেমন অস্থির হয়ে ওঠে। কালু রতনকে জিজ্ঞেস করে, কি করতে চাও তুমি? লঞ্চে উঠতে চাও? রতন মাথা নাড়ে। না, সে লঞ্চে উঠতে চায় না। তয় কি করতে চাও? কিছু না, এমনিই লঞ্চ দেখব। আব্বাই ঢাকায় থেকে এই লঞ্চে আইতো, বউ আর আমি এসে দাঁড়াই থাকতাম। এখন তো সন্ধ্যা, সন্ধ্যাবেলা তো লঞ্চ ঢাকা থেকে আসে না, আসে বন্দর থেকে। জানি, ঢাকা থেকে আসে বেয়ানবেলা, তখন তো আম্মাই আমারে আসতে দেয় না। এখানে এসে কি করবা তুমি? এই প্রশ্নের কোনো জবাব দেয় না রতন। সে উকি মেরে দেখে লঞ্চ কতটুকু আসলো। প্রায় কাছে চলে এসেছে। লঞ্চটা বিকট শব্দে ভেপু বাজায়। রতন দু হাতে কান চেপে ধরে। লঞ্চ ঘাটে ভিড়তেই রতন ছুটতে শুরু করে। তার ছোট্ট শরীরটা নিমেষে যাত্রীদের ভিড়ে মিশে যায়। কালু কি করবে বুঝতে পারে না। সেও রতনের পিছু পিছু ছোটে, কিন্তু রতনকে কোথাও দেখা যায় না। লঞ্চে উঠতে যাত্রীদের মধ্যে হুটোপুটি লেগে গেছে। লঞ্চের সামনে সূচালো অংশটা ঘাটের মাটি ভেদ করে ঢুকে গেছে। সেখানে রতনকে দেখা যায়। রতনের হাতে একখানা আস্ত চক। কালু রুদ্ধশ্বাসে ছোটে। রতন পায়ের নখের উপর ভর দিয়ে দাঁড়িয়ে লঞ্চের গায়ে কিছু একটা লিখছে। কালু হাঁপাতে হাঁপাতে এসে রতনের পাশে দাঁড়ায়। কি করো দাদা ভাই, কি লিখতাছ? রতন কোনো জবাব দেয় না। লঞ্চের সামনের এই নিচের অংশটা নীল। সেই নীল রঙের উপর সাদা চকে কিছু একটা লিখছে সে। রতন কোনো কথা বলে না। সে তাকিয়ে আছে এলোমেলো অক্ষরগুলোর দিকে। সন্ধ্যার আলো ক্রমশই ম্লান হতে থাকে। গাঢ় অন্ধকারে ডুবে যাওয়ার অপেক্ষায় পৃথিবী। বড় রহস্যময় সময়। সেই রহস্যময় সময়ে সন্ধ্যার ম্লান আলোয় রতনের অক্ষরগুলো ক্রমশই ঝাপসা হয়ে আসে। আব্বা, তুমি আসো না কেন? কালু চুপচাপ অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকে। সে পড়তে জানে না, তবু কেন যেন তার চোখ ভিজে আসে। বিকট শব্দে ভেপু বাজিয়ে লঞ্চটা ধীরে ধীরে ঘাট ছাড়ে। কালু রতনের পিছনে এসে দাঁড়ায়, দু হাতে চেপে ধরে রতনের ছোট্ট কাঁধ। তার হঠাৎ অক্ষরগুলোর পড়বার তীব্র ইচ্ছা হতে থাকে। রাবেয়ার ঘুম ভেঙে গেছে। রাত কটা সে বলতে পারবে না। ঘরে কোনো ঘড়ি নেই। হঠাৎ ঘুম ভাঙার কারণ কি? রাবেয়া পাশ ফিরে রতনকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ল। তার চোখ প্রায় লেগে এসেছে। এই মুহূর্তে শব্দটা শুনল সে। ঠক ঠক ঠক, তারপর কু কু। কোনো রাত জাগা পাখি হতে পারে। এটা নিয়ে অবশ্য চিন্তিত হবার কিছু নেই। গ্রাম এখনো শহরের মতো পক্ষীবিহীন হয়ে যায়নি।
এখানে রাত বিরাতে নানান পাখি ডাকে, শিয়াল হুক্কা হুয়া করে। কিন্তু রাবেয়ার কেন যেন ভয় হতে লাগল, তীব্র ভয়। সে পাশ ফিরে তাকালো। লতিফা বানু ঘুমাচ্ছেন, মৃদু নাক ডাকছেন। এই সময় শব্দটা আবার হলো, ঠক ঠক ঠক, কু কু। এবার আরও একবার বেশি। রাবেয়ার হঠাৎ মনে হলো এটা কোনো পশু পাখির ডাক না, এটা মানুষের গলা। সে রতনকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। শব্দটা বাড়ছে। সে যেখানে শুয়েছে ঠিক সেখানে বেড়ার উল্টা পাশে হঠাৎ বেড়াটা নড়ে উঠল, প্রথমে মৃদু, তারপর জোরে। আম্মা, আম্মা, ওঠেন ওঠেন। রাবেয়া শাশুড়ির হাত ধরে টানল। লতিফা বানু ধরফর করে উঠে বসলেন। তিনি ঘুম জড়ানো গলায় বললেন, কি হয়েছে বউ? বাইরে কে জানি বেড়া ধইরা ঝাঁকি দিতেছে। কি কও বউ? হ আম্মা, প্রথমে শুনলাম পক্ষীর ডাক, তারপর দেখি বেড়া ঝাঁকায়। লতিফা বানু ধীরে ধীরে বিছানা থেকে নামেন। চৌকির নিচ থেকে তরকারি কোটার বটিটা বের করে উঁচু গলায় বলেন, ক্যাডা ওইখানে, ক্যাডা? কোনো জবাব আসে না। চারপাশে শুনশান নীরবতা। লতিফা বানু আর রাবেয়া অনেকক্ষণ জেগে বসে থাকে। কোথাও কোনো শব্দ নেই, নিঃশব্দ রাত। খোয়াব দেখছো মনে হয় বউ? না আম্মা, আমি স্পষ্ট শুনছি। কিন্তু রাবেয়া গলায় জোর পায় না খুব একটা। স্বপ্ন না তো? সারাদিন কত আজেবাজে দুশ্চিন্তা হয়, সেই থেকে স্বপ্ন হতেও পারে। রাবেয়া আর কিছু বলে না, অন্ধকারে তাকিয়ে থাকে। লতিফা বানু বিছানায় উঠতে উঠতে বলেন, এখন ঘুমাও বউ। রাবেয়া জেগে থাকে। বাকি রাত তার আর ঘুম হয় না। সকাল থেকে তীব্র বৃষ্টি। লাবণী বসে আছে বারান্দায়, তার পা রেলিংয়ের ফাঁক দিয়ে বাইরে। বৃষ্টি ভেজা নিজের পা দেখে লাবণী মুগ্ধ। তার মনে হচ্ছে পা আকৃতির একজোড়া চাঁদ। এই চাঁদের সূর্যের কাছে কোনো ঋণ নেই, যত ঋণ বৃষ্টির কাছে। নাসিমা বেগমের জ্বর, এই জ্বর দীর্ঘদিন থাকে। তিনি চাচ্ছেন লাবণী তার পাশে বসে থাকুক, মাথায় হাত বুলিয়ে দিক, কপালে জলপট্টি বেঁধে দিক। কিন্তু লাবণী সকাল থেকে বসে আছে বারান্দায়। সে কারো ডাকাডাকি শুনছে না। এখন বাজে 10টা। জ্বর থাকলেও এতক্ষণ নাসিমা বেগমের মাথা ব্যথা ছিল না। এখন মনে হচ্ছে চিনচিন করে মাথা ব্যথাও শুরু হয়েছে। এই চিনচিনে ব্যথাটাকে তিনি ভয় পান। কিছুক্ষণের মধ্যে এই ব্যথা ছড়িয়ে পড়বে সারা শরীরে। তার মনে হবে তিনি ব্যথায় পাগল হয়ে যাচ্ছেন। লাবণী মায়ের পাশে বসল। নাসিমা বেগম এটা আশা করেননি। তিনি ধারণা করেছিলেন বৃষ্টি না থামা পর্যন্ত লাবণী বারান্দায় বসে থাকবে। তার মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন ব্যথাটাকে প্রশ্রয় না দিতে। দাঁতে দাঁত চেপে শুয়ে থাকার চেষ্টা করছেন। কিন্তু ব্যথা দ্রুত ছড়িয়ে পড়ছে, তীব্র ব্যথা। নাসিমা বেগমের চোখ ঘোলাটে হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে তিনি চোখে দেখবেন অন্ধকার, গাঢ় অন্ধকার। লাবণী মায়ের মাথায় হাত রাখল। ব্যথা মা? নাসিমা বেগম জবাব দিলেন না। তিনি চোখ বন্ধ করে ফেললেন। চোখ বন্ধ করে নানান বিষয়ে ভাবতে হবে, ভালো কিছু, আরামদায়ক কিছু। ব্যথা ভুলে থাকার চেষ্টা। সবচেয়ে ভালো হয় বাবার কথা ভাবলে। তার শৈশবের পুরোটাই অসাধারণ সুখের স্মৃতি। তিনি চেষ্টা করছেন তাদের ফরিদপুরের বাড়ির কথা ভাবতে। 40 বছর আগের এক দৃশ্য, বাড়ির সামনে বাঁধানো পুকুর ঘাট, ঘাটের দুই পাশে শিউলি ফুলের গাছ। বাবা খুব ভোরে তাকে ঘুম থেকে ডাকলেন। বাইরে প্রচণ্ড শীত। সে বাবার চাদরের ভিতরে ঢুকে গেলেও তার মাথা বের হয়ে আছে। দেখে মনে হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা মায়ের পেটের থলি থেকে মাথা বের করে আছে। হেমন্তের ঘন কুয়াশায় এক অবাক পৃথিবী। বাবা তাকে পুকুর ঘাটে নিয়ে গেলেন। নাসিমার হঠাৎ মনে হলো পুকুর ঘাট ভর্তি অসংখ্য তারা, থোকা থোকা তারা।
ঘাট ভর্তি শিউলি ফুলগুলোকে লাগছে তারার মতো। সে বাবার বুকের মধ্যে ঢুকে আছে। বাবা একটা একটা করে তারা তুলে তার হাতে দিচ্ছে। তারাদের গায়ে ফোঁটা ফোঁটা শিশির। সে বাবার বুকের মধ্যে ঘুমিয়ে পড়ল। নাসিমা বেগম প্রবল ব্যথা উপেক্ষা করে ঘুমিয়ে পড়লেন। নাসিমা বেগমের ঘুম ভাঙল বিকেলে। তিনি মারা গেলেন সন্ধ্যায়। লাবণী মায়ের হাত ধরে বসেছিল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিমা বেগম ছিলেন সম্পূর্ণ সুস্থ। তার মনে হচ্ছিল তিনি পুরোপুরি ভালো হয়ে গেছেন। চাইলেই এখন ঘর থেকে বেরিয়ে বাগানে হাঁটতে পারবেন। লাবণীর মাথায় তেল দিতে দিতে পারবেন। কিন্তু তিনি সেসবের কিছুই করলেন না। তিনি যেটা করলেন সেটা হলো জহুরাকে ডেকে পাঠালেন। জহুরার সাথে সময় নিয়ে কথা বললেন। কেমন আছো? জি ভালো। লাবণীর নিরে আমি যেমন মা বইলা ডাকি, আমার ইচ্ছা করছিল তোমারেও তেমনি মা বইলা ডাকতে। বলতে ইচ্ছা করছিল, মা জহুরা কেমন আছো? কিন্তু তুমি হচ্ছ আমার সতীন। সতীনেরে মা বইলে ডাকা যায় না। জহুরা কথা বলল না। সে তাকিয়ে আছে নাসিমা বানুর চোখের দিকে। গত 9 মাসে অনেকবার ভাবছি তোমার সাথে কথা বলবো, কিন্তু সাহসে কুলায় নাই। তুমি আবার ভাইবো না তোমারে আমি ভয় পাই। বিষয় তা না, বিষয় অন্য। আমি ভয় পাই নিজেরে। তোমার চেহারা দেখার পর নিজেরে কিভাবে সামলাবো এইটা নিয়ে আমার ভয় ছিল। ভয় কেন ছিল জানো? জানি। না জানো না। এই ভয়টা তুমি বুঝবা না। বুঝবে সে, যার স্বামী আরেকটা বিয়ে করছে। সেই বিয়ে করছে শরীরের জন্য। একটা কথা কি জানো? স্বামী রক্ষিতা নিয়ে থাকে সেটা মাইনা নেওয়া যায়, কিন্তু আরেকটা বিয়ে করবে এটা মাইনা নেওয়া যায় না। মেয়ে মানুষ সব কিছু ভাগ করতে পারবে, কিন্তু নিজের স্বামীরে ভাগ করতে পারে না। জহুরা নাসিমা বেগমের চোখ থেকে চোখ সরিয়ে নেয়। সে খুব মনোযোগ দিয়ে তার পায়ের নখ দেখতে থাকে। নখের নেল পালিশ উঠে গেছে। তোমারে আমি কি ডাকবো? এটা নিয়েও আমার চিন্তা ছিল। এক সতীন আরেক সতীনরে কি ডাকে সেইটা নিয়ে আমি ভাবছি। তাদের সম্পর্ক হয় বোনের সম্পর্ক। তারা একজন আরেকজনরে ডাকে বোন। সমস্যা হচ্ছে তুমি হইতেছ আমার মায়ার বয়সী। তোমারে আমি বোন ডাকবো কেমনে? নাসিমা বেগম পিঠের নিচে বালিশ দিয়ে খাটে হেলান দেন। আমার কোনো বোন ছিল না। আমার ছিল 5 ভাই। বোন ছিলাম আমি একলা, সবার ছোট। 5 ভাইয়ের এক বোন। বুঝতে পারতেছ কেমন আদরের ছিলাম আমি? একটা ঘটনা বলি। আমার বয়স তখন 12 কি 13। ভোর রাতে জ্বর উঠছে। সেই জ্বর দুপুর পর্যন্ত বাইরা গেল। মুখ দিয়া ফেনা বাহির হইতেছে। আবল তাবল বকতেছি। আমার 2 ভাই তখন থাকে ঢাকায়, এক ভাই চিটাগাং। তারা খবর কেমনে পাইছে কে জানে। পরদিন রাত দুপুরে সবাই বাড়িতে এসে হাজির। আমার জ্বর ছিল 7 দিন। এই 7 দিন আমার 5 ভাই বইসা আছে আমার বিছানার কাছে। দৃশ্যটা চিন্তা করো। চিকনা পাতলা একটা মেয়ে বিছানায় শুয়ে আছে। তার বিছানার চারপাশে বিরাট বিরাট 5টা ভাই দিনরাত বসা। 8 দিনের দিন রাত 1টায় আমি ঘুম থেকে উঠে বললাম, খিদা লাগছে, ভাত খাবো। পুষ্কুনির রুই মাছের মাথা দিয়ে ভাত খাবো। মাঘ মাসের রাত, বরফের মতন ঠান্ডা পড়তেছে। এত রাইতে মাছ ধরার লোক পাইব কই? 2 জন পাওয়া গেল। তারা এত রাইতে পুষ্কুনিতে নামব না। আমাগো পুষ্কুনিতে নাকি জিনের আসর আছে। সেই ঠান্ডার রাইতে আমার 5 ভাই জাল নিয়ে নামে গেল। বিরাট পুষ্কুনি। এরা কখনো পুষ্কিনিতে নামে নাই। জাল দিয়ে কখনো মাছ ধরে নাই। ছোট ছোট মাছ ধরা পড়তে লাগলো। তারা সেই মাছ রাখে না, ছাইরা দেয়। বইনে মাছ খাইতে চাইছে, মাছ লাগবো বড়। ফজরের আজানের একটু আগে মাছ ধরা পড়ল। 9 কেজি ওজনের বিশাল রুই।
আমার 5 ভাই তখন ঠান্ডায় বরফ, এরা ঠকঠক কইরা কাঁপতেছে। উঠানের মাঝখানে চুলা পাতা হইল, সেই চুলায় আগুনের চারপাশে আমার ভাইয়েরা বইসা ঠকঠক করিয়া কাঁপতেছে। চুলায় রান্না হইতেছে রুই মাছ, বইনে খাইব। নাসিমা বেগম একটু থামলেন, তার চোখ ভর্তি জল। তিনি জল লুকানোর চেষ্টা করলেন না, শাড়ির আঁচলে সময় নিয়ে চোখের জল মুছলেন। জহুরা তাকিয়ে আছে বাইরে। জানলার বাইরে আজহার উদ্দিনকে দেখা যাচ্ছে, সাথে এমপি আশফাক সাহেব। সম্ভবত নির্বাচন নিয়ে কোনো আলাপ চলছে। সেই বইন হইছি আমি, 5 ভাইয়ের বোন। সেই আমি কি করলাম জানো? আজহার উদ্দিনের সাথে ভাইগা আসলাম। সে পড়তো আমার মেজো ভাইয়ের সাথে। আমার বাপ মার কাছে সে ছিল আরেকটা ছেলের মতন। সে আমাদের বাড়িতে যাইতো, থাকতো, কিন্তু তার সাথে আমার সম্পর্ক কেউ মানতে পারে নাই। যখন জানলো তখন আব্বা আমারে ডাইকা বলল, মারে, এই ছেলের সাথে আমি তোমায় বিয়ে দেব না, তোমার বিয়ে ঠিক করা আছে। আমি তোমার বিয়ে নিয়ে কথা দিয়া ফেলাইছি ডাক্তার সাহেবেরে। তার ছেলে বিলাতে ব্যারিস্টারি পড়তেছে, সে দেশে আসলেই তোমার সাথে বিয়ে হবে। আমার কথার দাম আমার জীবনের চাইতেও বেশি, তোমার বিয়ে তার সাথেই হবে। আমি আব্বারে কিছু বললাম না। আমি যেটা করলাম সেটা হচ্ছে কার্তিক মাসের এক বৃষ্টির রাইতে আজহারউদ্দিনের সাথে চলে আসলাম। নাসিমা বেগমের আজ কান্নার দিন। তিনি অনেক দিন কাঁদেন না। যেদিন আজহারউদ্দিন কাচুমাচু হয়ে হাত জোর করে নানান যুক্তিতর্ক দিয়ে কাঁদো কাঁদো গলায় বলেছিলেন তিনি বিয়ে করেছেন, সেই দিনও না। নাসিমা বেগম একটুও কাঁদেননি, কিন্তু আজ কাঁদছেন। আজ তার কান্নার দিন, তিনি কাঁদছেন। আমি এই বাড়িতে আসছি আজ 27 বছর। এই 27 বছরে আমি সেই মুখগুলো আর দেখি নাই, আর কোনো দিন দেখবও না। জহুরা নাসিমা বেগমের হাত ধরল, শক্ত করে চেপে ধরল। নাসিমা বেগমের শরীর থরথর করে কাঁপছে। জহুরা চলে যাওয়ার পর নাসিমা বেগম ডাকলেন আজহারউদ্দিনকে। বাড়ি ভর্তি নানান লোকজন, আজহারউদ্দিনের তুমুল ব্যস্ততা, কিন্তু তিনি সব কিছু রেখে শান্ত মুখে ঘরে ঢুকলেন। নাসিমা বেগমকে জিজ্ঞেস করলেন, কেমন আছো? আজহারউদ্দিনের প্রশ্নের জবাব দিলেন না নাসিমা বেগম। তিনি শান্ত কণ্ঠে বললেন, বসো। আজহারউদ্দিন নাসিমা বেগমের পাশের চেয়ারে বসলেন। নাসিমা বেগম জিজ্ঞেস করলেন, তোমার ইলেকশনের কাজকর্ম কেমন চলতেছে? চলতেছে, দেশের অবস্থা ভালো না। ঢাকায় ছাত্ররা গণ্ডগোল করতেছে, এটা সামলাতেই তো সরকার হিমশিম খেয়ে যাচ্ছে। তাতে তোমার তো অসুবিধা হওয়ার কথা না, এখন যারা আছে তারাও তো তোমারই লোক। সময় পাল্টাচ্ছে নাসিমা, আগে অনেক হিসাবই মিলছে না। সব হিসাব মেলার কথাও না, হিসাব বড় কঠিন জিনিস। তোমার নতুন বইয়ের খবর বলো। তুমি কি এই বিষয়ে কথা বলার জন্য আমাকে ডাকছো? এই বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন, লজ্জা পাও? লজ্জা কিসের? তুমি তো ধর্মমতেই বিয়ে করছো, তোমার বউ পালার ক্ষমতা আছে, সমস্যা কি? লজ্জার কিছু নাই। তুমি অপরাধ কিছু করো নাই, অপরাধ করলে লজ্জা পাওয়ার বিষয় ছিল। আজহারউদ্দিন খপ করে নাসিমা বেগমের হাত ধরলেন। নাসিমা, আমি অনেক চেষ্টা করছি, শেষ পর্যন্ত না পারতে। তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নাই নাসিমা, আমাকে তুমি মাফ করে দাও নাসিমা। তুমি তো কোনো অপরাধ করো নাই, করলেও আমি তোমারে মাপ কইরা দিছি। যে তোমারে মাপ করে নাই তার কাছে মাপ চাও। তুমি কার কথা বলতেছো নাসিমা? তুমি ভালো করেই জানো আমি কার কথা বলতেছি। আজহারউদ্দিন এই কথার কোনো জবাব দিলেন না। নাসিমা আবার বলল, ঘটনা আমি আগেই আবছা আবছা শুনছি, এটা দোষের কিছু না। ক্ষমতাবান মানুষেরা এরকম একটু আধটু কইরা থাকে,
ক্ষমতা লুকায় রাখার জিনিস না, এটা প্রকাশ করতে হয়। আগের দিনে রাজা বাদশাহ জমিদাররাও এই কাজ করছে। কোনো মেয়ে পছন্দ হয়েছে, নানান ছলছুতায় সেই মেয়েরে তুলে আনছে। কোনো স্বীকৃতি ছিল না। তুমি তো খারাপ কিছু করো নাই, শরীয়ত মতে বিয়া কইরা স্বীকৃতি দিছ। বিষয়টা তুমি ভুল জানছ। বন্দরে জহুরার বাপের পাটের আড়ত ছিল, বছর বছর পাটের আড়তে লোকসান দিতেছিল সে, কিন্তু বাপদাদার ব্যবসা সে ছাড়বে না। প্রত্যেক বছর কড়া সুদে ঋণ নিছে অনেকের কাছ থেকে, সবচেয়ে বেশি নিছে সুবল বলিকের থেকে। সেই ঋণ শোধ তো করতেই পারে নাই, উল্টো এবার পাটের গুদামে আগুন লেগে পথে বসছে। জহুরার সাথে যেই ছেলের বিয়ে ঠিক ছিল, সেই ছেলে বিয়ের দিন 3 আগে হঠাৎ বলছে এই বিয়ে সে করবে না। তারপর তুমি গিয়া জহুরার বিয়ে কইরা তার বাপের ঋণ শোধ করলা, তাই তো? আজহারউদ্দিন এই প্রশ্নের উত্তর দিলেন না। তিনি তাকিয়ে আছেন নাসিমা বেগমের দিকে। নাসিমা বেগমের মুখ শান্ত, নিশ্চিন্ত। তিনি বললেন, জহুরার বাপের ঋণ শোধ করার জন্য জহুরাকে বিয়ে করা লাগে না। কোনো বাপই নিজের ইচ্ছায় নিজের বয়সী কারো সাথে মেয়ে বিয়ে দেয় না। জহুরার বাপ আমারে সব বলছে। সে আইসা আমার পা ধইরা মাপ চাইয়া গেছে। ঘটনা আমি জানি। তোমার ইন্ধনে ঘটনা ঘটাইছে আলতাপ ঘটক। তুমি তারে আগেই বলছিলা মেয়ে দেখতে, অল্প বয়সী মেয়ে, সে যেন খোঁজ খবর রাখে। কিন্তু যত গরিবই হোক, না খাইয়া থাকুক, তাও কোনো বাপ মা তোমার বয়সী কারো কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। আলতাপ ঘটক গিয়ে জহুরার বাপেরে বলল, তার টাকা তুমি শোধ করবা, কিন্তু শর্ত আছে। সেই শর্ত হলো জহুরার সাথে তোমার বিয়া। জহুরার বাপ রাজি হয় নাই। তখন সুবল বণিক সহ যাদের কাছে তার ঋণ জমছিল, তাদের দেয়া ঋণ শোধের জন্য চাপ দেওয়াইছ তুমি। তখন তার আত্মহত্যা করা ছাড়া আর উপায় নাই। কিন্তু জহুরা চায় নাই তার বাপ আত্মহত্যা করুক। সে বাপের জন্য নিজেরে কোরবানি দিল। এই পর্যন্ত বলে থামলেন নাসিমা বেগম। তার পানির পিপাসা পেয়েছে। তিনি নিজেই জগ থেকে পানি ঢেলে খেলেন। আজহারউদ্দিন মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। নাসিমা বেগম তাকিয়ে আছেন আজহারউদ্দিনের মাথার দিকে। মাথার মাঝখানটায় চুল উঠে গিয়ে টাক জেগে বসছে। মানুষটারে কতদিন কাছ থেকে দেখা হয় না, কথা হয় না। আজহারউদ্দিন অবশ্য চেষ্টা করেছিলেন, কিন্তু নাসিমা বেগম সেই সুযোগ তাকে দেননি। শাড়ির আঁচল দিয়ে মুখে লেগে থাকা পানি মুছতে মুছতে নাসিমা বেগম বললেন, তোমার একটা কথা বলি। তুমি হয়তো ভাবছ সব ঠিক হয়ে গেছে, সহজ সমাধান হয়েছে। ঘটনা তা না। কোনো মেয়েই এই অপমান ভুলতে পারে না। মেয়ে মানুষের জেদ বড় খারাপ জিনিস। কথায় আছে, পুরুষ মানুষের জেদে বাদশা, মেয়ে মানুষের জেদে বেশ্যা। এমনিতে জহুরা মেয়ে ভালো, কিন্তু এই অপমান সে কেমনে ভুলবে? মেয়ে মানুষ অপমান কোনোদিন ভোলে না। আজহারউদ্দিন কোনো কথা বললেন না। নাসিমা বেগম হঠাৎ আলতো করে আজহারউদ্দিনের হাত ধরলেন। তারপর প্রায় ফিসফিস করে বললেন, আমার মাথায় একটু হাত রাখো। প্রথম যেদিন রাখছিলা সেই দিনের মতো হাত রাখো, একটু হাত রাখো। মা মারা যাওয়ার কোনো শোক লাবণীর ভিতর দেখা গেল না। সে চিৎকার করে কান্নাকাটি কিছু করেনি। বাড়ি ভর্তি লোক। লাবণী বসে আছে বাদলের ছোট্ট ঘরটায়। ঘরটা বাদল যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। লাবণী জানালার গ্রিলের কাছে এসে দাঁড়ালো। তার পরনে কমলা রঙের শাড়ি। নাসিমা বেগম দুপুরে হঠাৎ তাকে ডেকে বললেন, মারে, আলমারির নিচের তাকে আমার একটা শাড়ি আছে, কমলা রঙের শাড়ি। এই শাড়ি আমার বড় ভাইজন তার প্রথম রোজগারের টাকায় কিনে দিছিল। তুই শাড়িটা একটু পর, তোর এই শাড়িটাতে খুব দেখতে ইচ্ছা করতেছে। লাবণী ভ্রু কুঁচকে বলছিল, তুমি শুধু শুধু ঝামেলা করো।
আমি এখন এইসব শাড়ি-টাড়ি কিছু পরতে পারবো না। শাড়ি জিনিসটা আমার অসহ্য লাগে। তার উপর হচ্ছে কমলা রং। এই রং আমার 2 চোখের বিষ। কমলা রং পরলে মনে হয় আমি নিজেই আস্ত একটা কমলা। একটু পরেই কেউ আমাকে ছিলে খাওয়া শুরু করবে। নাসিমা বেগম কিছু বললেন না, মনে মনে হাসলেন। মেয়েটা হয়েছে ঠিক তার মতো। সব মেয়েই কোনো না কোনোভাবে মায়ের মতোই হয়। এই মেয়েটা হয়েছে একটু বেশি। লাবণী সকালে একবার গোসল করেছে, সে দুপুরবেলা আবার গোসল করল। গোসল করে আলমারির নিচের তাক থেকে শাড়ি বের করে পরল। তারপর নাসিমা বেগমের সামনে গিয়ে বলল, পরেছি তোমার কমলা শাড়ি, আমার নাম এখন কমলা বানু। নাসিমা বেগম বললেন, তোর নাম কমলা বানু না, তোর নাম হচ্ছে কমলা ফুলি। তোকে নিয়ে একটা ছড়াও আছে। সেই ছড়ার প্রথম 2 লাইন হচ্ছে, কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল। কিন্তু বিয়া নিয়ে তুই যা শুরু করেছিস, তোর বিয়ে আমার খাওয়া হবে বলে মনে হয় না। লাবণীর এখন মনে হচ্ছে নাসিমা বেগম বুঝতে পেরেছিলেন তিনি মারা যাচ্ছেন। তার নানা কর্মকাণ্ডে সেটা বোঝা গিয়েছিল। মা নেই এই বিষয়টা এখনও বিশ্বাস হচ্ছে না লাবণীর। তার মনে হচ্ছে গত কমাস ধরে মা যেমন চুপচাপ ঘুমিয়ে কাটাতো, তেমনি ঘুমিয়ে আছে। হঠাৎ জেগে বলবে, দেখতো লাবণী, আমার কপালে হাত দিয়ে দেখতো জ্বরের কি অবস্থা। মসজিদ থেকে মুর্দার জন্য খাটিয়ে এসেছে। মৃত্যু জিনিসটা কি অদ্ভুত। যেই মানুষটা নরম তোষক ছাড়া ঘুমাতে পারত না, একদিনের বাসি বিছানার চাদর হলেও চেঁচিয়ে বলতো, বাসি চাদরে গা কুটকুট করে, ধোয়া চাদর আন। আজকের ধোয়া চাদর। বালিশ নিয়েও ছিল নানান বায়না, খুব শক্ত হওয়া যাবে না, আবার তুলতুলে নরম হওয়া যাবে না। সেই মানুষটা এখন চলে যাবে মাটির তলে, পোকামাকড়ের খাবার হবে। তাকে আর ঘরে রাখা যাবে না। তার প্রিয় ফুলতোলা চাদরে ঢেকে রাখা যাবে না। মাথার চুলে তেল দেয়া যাবে না। শরীরে ডলে ডলে সুগন্ধি সাবান মাখা যাবে না। তার শরীর পচে যাবে। দুর্গন্ধে কাছে যাওয়া যাবে না। তাকে রেখে আসতে হবে ঘর থেকে দূরে, জংলা মতো কোনো জায়গায় মাটি খুঁড়ে তার নিচে। কি আশ্চর্য! এত আয়োজন, এত উপকরণ, তাহলে কিসের জন্য? লাবণী মায়ের সাথে তার কোনো একটা বিশেষ স্মৃতি মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে অবাক হয়ে লক্ষ্য করল, মায়ের মুখও তার মনে পড়ছে না। কষ্ট না, বিষয়টা নিয়ে তার মন খারাপ হয়ে গেল। যেই মানুষটার সাথে সে অষ্টপ্রহর লেগেছিল, যেই মানুষটার চেহারা মনে করতে পারবে না, এটা কেমন কথা। লাবণীর যেটা মনে পড়ছে সেটা হচ্ছে মায়ের পিঠ। মা 4 মাসের জ্বরের পুরোটা সময় বলতে গেলে জানাল কাছে বসেছিল। এই সময় লাবণী চুপচাপ মায়ের পিছনে বসে থাকত। তার মনে হতো চোখের সামনে একটা চমৎকার ছবির দৃশ্য। ছবির অন্ধকার ফ্রেমের মাঝখানে একটা খোলা জানালা, সেই জানালার সামনে একজন ক্লান্ত বিধ্বস্ত রমণীর ছায়ামূর্তি। একটি বিষণ্ণ সুন্দর ছবি। লাবণীর এখন মায়ের সেই অন্ধকার পিঠের দৃশ্য মনে পড়ছে। তার নিজের উপর প্রচণ্ড বিরক্ত লাগছে। লাবণীর হঠাৎ মনে হলো সে একটা তীব্র ঘ্রাণ পাচ্ছে। ঘ্রাণের উৎস তার শরীর। ঠিক শরীর না, ঘ্রাণটা আসছে তার শাড়ি থেকে। এই ঘ্রাণ তার চেনা, অনেক দিনের চেনা। সে শুয়ে আছে নৌকার পাটাতনে। তার গা ভর্তি গুটি বসন্ত। গ্রামের পর গ্রাম গুটি বসন্তে ছেয়ে গেছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিলীপ ডাক্তারের কাছে। বিলাত ফেরত বিরাট ডাক্তার। মাঝিরা প্রাণপণে নৌকা বাইছে। এই নৌকায় ছই নাই, গনগনে সূর্যের তাপে পুড়ে যাচ্ছে সব। তার ছোট্ট শরীরে সূর্যের তাপ লাগছে না, গুটি বসন্তের ব্যথাও লাগছে না, কারণ তার ছোট্ট শরীরটা ঢেকে আছে কমলা রঙের এক শাড়ির আঁচলে। সেই আঁচল তার মায়ের। মায়ের সেই আঁচল ভর্তি ঘ্রাণ, ঘ্রাণ ভর্তি মমতা। লাবণী শক্ত হাতে জানলার গ্রিল চেপে ধরল। তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠল।
ও মা, মা গো। মৃত্যু বেশিরভাগ মানুষকেই মুছে ফেলে। নাসিমা বেগমকেও মুছে ফেলল। তাকে মুছে ফেলল অনেকটা হুট করেই, অত্যন্ত দ্রুততায়। তার মৃত্যুর দিন 15 বাদেই সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেল। আজহারউদ্দিনের বাড়ি ভর্তি সারা দিন নানান লোকজন। দেশের রাজনৈতিক অবস্থা অস্থির। স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে নানান ফন্দি ফিকির করছে। এই অস্থির সময়ে শক্ত করে হাল না ধরলে বিপদ। সিদ্ধান্ত নিতে হবে হিসাব কষে। আজহারউদ্দিন হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ না। তিনি তার নিজস্ব পরিকল্পনা মতোই এগুচ্ছেন। সেই পরিকল্পনা আরও অনেক বড়। পরিকল্পনার কেন্দ্রে আছে লাবণী। তিনি লাবণীর বিয়ে মোটামুটি ঠিক করে ফেলেছেন। এবার পাত্র থাকে আমেরিকা। পাত্রের বাবা বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী। সম্বন্ধটা হয়ে গেলে আজহারউদ্দিন নিশ্চিন্ত। তার সব মনোযোগ এখন এই বিষয়ে। কিন্তু এই কথা তিনি এখনও কাউকে বলেননি। আজহারউদ্দিন অবশ্য নিজের মনের কথা কাউকে বলেনও না, কখনো কখনো নিজের কাছেও না। সমস্যা হচ্ছে লাবণীকে রাজি করানো। তবে আজহারউদ্দিনের বিশ্বাস তিনি সেটা পারবেন। এই সুযোগটা তিনি হারাতে চান না। তার জীবনে কোনো সুযোগই তিনি হারাননি। আজহারউদ্দিন জানেন সুযোগ বারবার আসে না। আশফাক সাহেব বসে আছেন বৈঠকখানায়। তার পরনে ফুলতোলা হাফহাতা শার্ট তিনি নতুন পরা ধরেছেন। গত 10 বছরে তিনি পাজামা পাঞ্জাবি ছাড়া আর কিছু পরেননি। এখন ফুলতোলা হাফহাতা শার্ট পরে আশফাক সাহেবকে দেখলে খট করে চোখে লাগে। আজহারউদ্দিন আশফাক সাহেবকে এই পোশাকে দেখে খানিকটা অবাক হয়েছেন। তারপরেও মুখে হাসি টেনে বললেন, আপনার বয়স তো কমে গেছে। আশফাক সাহেব জবাবে মৃদু হাসলেন, কথা বললেন না। আজহারউদ্দিন আবার বললেন, তা সরকারের অবস্থা এখন কি বুঝছেন? শেষ পর্যন্ত টিকতে পারবে তো? আজহারউদ্দিন লাবণীকে বললেন, তোমার না আজ কলেজে যাওয়ার কথা? লাবণী বলল, কলেজেই যাব। চাচা বললেন ওনার সাথে যেতে, উনি নাকি ওদিকেই যাবেন। আজহারউদ্দিন খানিকটা বিরক্ত হলেন। তিনি কিছু বিষয় নিয়ে চিন্তিত। আশফাক সাহেবের সাথে জরুরি আলাপ আলোচনা দরকার। তিনি বিরক্ত গলায় বললেন, ওনার তো বের হতে দেরি হবে, জরুরি মিটিং আছে। লাবণী শান্ত গলায় বলল, আচ্ছা আমি তাহলে যাই চাচা। আশফাক সাহেব সাথে সাথে বললেন, তুমি বাইরে একটু বসো, আমি আসছি। লাবণী বের হতেই আশফাক সাহেব আজহারউদ্দিনকে বললেন, আমাদের আসলে এখন তেমন জরুরি কোনো কথা নেই। একটা বিষয় বলি, সরকার চাইলেও এখন লোকাল ইলেকশন দিতে পারবে না। এখন আসলে চোখ কান খোলা রেখে অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। বলেই উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমাকে আজই ঢাকা যেতে হবে। আজহারউদ্দিন দরজা দিয়ে আশফাক সাহেবকে বের হয়ে যেতে দেখলেন। তারপর তিনি তাকিয়ে রইলেন শরবতের গ্লাসের দিকে। গ্লাসের শরবত চক্রাকারে ঘুরছে, সেখানে ফোঁটা ফোঁটা বুদবুদ। জহুরার হাতে কাঁচি। সে কাঁচি দিয়ে ঘচাং ঘচাং করে চুল কাটছে। তার পায়ের কাছে চুলের স্তূপ। দৃশ্যটা আজহারউদ্দিন হজম করতে পারছেন না। তিনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছেন, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তিনি তার কিছু বলতে ইচ্ছে করছে না। চুল কাটা শেষে সে আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে দেখতে যতটা খারাপ লাগবে বলে সে ভেবেছিল ততটা খারাপ লাগছে না, বরং তার চেহারার মধ্যে কেমন একটা বালক বালক ভাব চলে এসেছে। সেই বালকের চোখের নিচে কালি পড়ে গেছে, গাল ভেঙে যাচ্ছে, তবে চেহারা জুড়ে স্পষ্টতই মায়া মায়া ভাব। এই ভাবটা জহুরার পছন্দ না। সে তার মধ্যে মায়া বিষয়ক কোনো কিছু দেখতে চায় না, কারণ মায়া মানেই বিভ্রম। জহুরা গিয়ে ভাতের টেবিলে বসল। আজহারউদ্দিন নির্বিকারভাবে বললেন, চুল কাটছো ভালো কথা, এখন গোসল করো। গোসল করে ভাতের টেবিলে আসো, ভাতের মধ্যে চুল পড়বে। জহুরা খুব স্বাভাবিক গলায় জবাব দিল,
চুল পড়বে না, আমি গামছা দিয়ে মাথা মুড়িয়ে রাখছি। এই সামান্য ঘটনায় আজহারউদ্দিন হোঁচট খেলেন, কারণ তিনি অবচেতনভাবে জোহরার দিকে তাকাতে সাহস পাচ্ছিলেন না। না তাকিয়েই কথা বলেছেন। জোহরার চুল কাটাকে তিনি পাত্তা না দেওয়ার ভান করলেও আসলে বিষয়টা তার ভিতরে আঘাত করেছে। জোহরা যে তার মাথা ঢেকে রেখেছে এটা তিনি খেয়াল করেননি। তিনি বললেন, মাথা ঢেকে রেখেছ কেন? তোমার জন্য। আমার চুল তোমার খুব পছন্দের জিনিস, সেই চুল আমি কেটে ফেলেছি। অপরাধ করেছি। স্ত্রীর উচিত স্বামীর পছন্দের জিনিসের যত্ন করা, আমি করেছি উল্টাটা, এজন্য মাথা ঢেকে রেখেছি। এত কিছু ভাবলে চুল কাটলে কেন? চুল না কাটলেই পারতা। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, আমি প্রায়শ্চিত্ত শুরু করেছি, কিন্তু পাপের ওজন খুব ভারী, এত ভারী পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো বলে মনে হয় না। কি পাপ করছো তুমি? আপনারে বিয়ে করা পাপ না, কিন্তু সেই কারণে একজন মানুষরে খুন করলে সেইটা পাপ। কিসের আবল তাবল বলছো তুমি? আমি ঠিকই বলছি। লাবণীর মাকে আমরা দুইজন মিলে খুন করছি। আমাদের কারণে সে মারা গেছে, এই বিয়ের কারণেই সে মারা গেছে। জোহরা একটু থামল, তারপর আজহারউদ্দিনের চোখে চোখ রেখে বলল, আরেকটা কথা, তুমি কিছু বোঝো না। এই ভান আমার সাপে ধরবে না। তোমার এই ভান আমার পছন্দ না। তুমি যেমন জানো আমিও তেমনি জানি। মানুষটা এই বিয়ে মেনে নিতে পারে নাই, কষ্ট পাইছে, অনেক কষ্ট। আমার সামনে জানা বিষয় না জানার ভান করবা না। আমি কোনো ভান করছি না জোহরা। তুমি ভান করছো, কিছু বুঝতেছো না। আসলে এটা তোমার দোষ না, অভ্যাস। ভান করতে করতে এটা তোমার অভ্যাস হয়ে গেছে। এখন তুমি আর আলাদা করতে পারো না কোনটা ভান আর কোনটা ভান না। আজহারউদ্দিন ভাতের নলাটা মুখে দিতে গিয়ে থমকে গেলেন। কিছুক্ষণ জোহরার দিকে তাকিয়ে থাকলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, চুল কাটার সাথে তোমার প্রায়শ্চিত্তের কী সম্পর্ক? এই কথায় জোহরা হাসল, চাপা হাসি। সেই হাসিতে সাপের মতো এক ধরনের হিস হিস শব্দ। হাসি চেপে সে বলল, যেই কারণে তুমি আমাকে বিয়ে করেছ সেই কারণগুলো খুঁজে বের করতেছি, তারপর সেই জিনিসটা শাস্তি দিতেছি। জোহরা থামল, আজহারউদ্দিন কোনো কথা বলল না। আজহারউদ্দিন এবারও কোনো কথা বললেন না, তিনি চুপচাপ ভাত খেয়ে যাচ্ছেন। এই প্রথম জোহরাকে তার অসহ্য লাগছে, শুধু অসহ্য না, ভয়ও লাগছে। আজহারউদ্দিন মুখ তুলে জোহরার দিকে তাকালেন, কিন্তু কোনো জবাব দিলেন না। জোহরা আবার ফিসফিস করে বলল। জোহরার কথা শেষ না করে হিহি করে হেসে উঠল, আর এই হাসি ভয়ঙ্কর। আজহারউদ্দিন জোহরার এই হাসির সাথে পরিচিত না। তিনি খাবারের চেয়ার ছেড়ে উঠে হাত ধুলেন, তারপর সময় নিয়ে জোহরার মুখের দিকে তাকালেন। জোহরার চোখ কেমন লাল, এই কয়দিনে অনেকটাই শুকিয়ে গেছে। তিনি জোহরার কাঁধে ধরে তাকে বারান্দায় ইজি চেয়ারে বসালেন। কি হয়েছে তোমার? কেন, ভয় পাইছো? জোহরা হা হা করে হাসল, তার চোখে উন্মত্ত দৃষ্টি। না, ভয় পাবো কেন? ভয়ের কি আছে?